একেবারে কড়া অ্যাকশনে নেমে পড়ল শুভেন্দু অধিকারীর সরকার। এবার অনুষ্ঠিত হচ্ছে না কলকাতার ঈদ জামাত। এবারে নিষেধাজ্ঞা জারি করেছে বিজেপির রাজ্য সরকার। কিন্তু হঠাৎ কেন এমন নিষেধাজ্ঞা? এদিকে আজ ঈদের আগের দিন বিশাল ঘোষণা দিয়েছে শুভেন্দু অধিকারী। মুসলিমদের উপর সরাসরি অ্যাকশনের ঘোষণা দেয়। মুসলিমরাও ভয়াবহ রূপ ধারণ করে মমতা ব্যানার্জি তালাপতি বিজয় মুসলিমদের পক্ষে দাঁড়িয়েছে। এলাকা থেকে দুর্নীতি মুক্ত করার ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তারপরেই অ্যাকশন মুডে পুলিশ। আবার বিধানসভায় যেতে পারেন দলনেত্রী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভারতের পশ্চিমবঙ্গে কুরবানির পশু জবাই নিষিদ্ধ করার পর এবার নিষিদ্ধ হয়েছে কুরবানি ঈদের নামাজ। কোনো মুসলিম ঈদের নামাজ পড়তে পারবে না, জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এ নিয়ে তুলপাড় পশ্চিমবঙ্গ সহ ভারত। রাজ্যে পালাবদলের পর থেকে একের পর এক দুর্নীতির ফাইল খুলতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। এবার নিশানায় তৃণমূল আমলের বহুল প্রচলিত আবাস প্রকল্প বাংলার বাড়ি। দীর্ঘদিন ধরে অভিযোগ উঠেছিল গরিব মানুষের মাথার উপরে ছাদ করার নামে শাসক দলের ঘনিষ্ঠ নেতা কর্মী প্রভাবশালীদের একাংশ বেআইনিভাবে সরকারি টাকা আত্মসাৎ করেছে। ভারতে গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণার দাবি তুলেছে দেশটির বেশ কয়েকটি শীর্ষস্থানীয় মুসলিম সংগঠন। হিন্দু সম্প্রদায়ের বড় একটি অংশের কাছে পবিত্র হিসেবে বিবেচিত এই প্রাণীকে রাষ্ট্রীয়ভাবে এই মর্যাদা দেওয়ার দাবি জানানো হচ্ছে। এর ফলে গো রক্ষার নামে মুসলিমদের উপর যে সহিংসতার ঘটনা ঘটে তা বন্ধ করা সম্ভব হবে। ইসলামী স্কলার ও ধর্মীয় নেতারা পরিষ্কার বার্তা দিয়েছেন, গরু কোরবানি ইসলামে একমাত্র বিকল্প নয়। একদিকে যখন ভারতে গরু কুরবানি নিয়ে এখনো তুলপাড় পরিস্থিতি চলছে, অন্যদিকে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আজ ঈদের আগের দিন শুভেন্দু অধিকারী ভয়াবহ একটি সিদ্ধান্ত নেয় মুসলিমদের বিরুদ্ধে এবং মুসলিমদের উপর অত্যাচার করতে শুরু করে তার কর্মীদেরকে দিয়ে বিজেপি সরকার। দর্শক শ্রোতা, এই পরিকল্পনার সাথে নরেন্দ্র মোদীও জড়িত। নরেন্দ্র মোদী উপর থেকে আদেশ দেয় এবং পশ্চিমবঙ্গে একটা তুলপাড় পরিস্থিতি হয় ঈদের আগের দিন। ধ্বংসলীলা সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। মুসলিমদের উপর যা যা হচ্ছে এবং গরু কুরবানির বিষয়ে অনেকে প্রতিবাদও জানাচ্ছে। এলাকা থেকে দুর্নীতি মুক্ত করার ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তারপরেই অ্যাকশন মুডে পুলিশ। 2021 সালে তৃণমূল কংগ্রেসের জয়ের কাণ্ডারি এই আইপ্যাক, সেটা দলের অনেক নেতারাই জানে। আবার বিধানসভায় যেতে পারেন দলনেত্রী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাই ইলেকশনে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় বিরোধী নেত্রীর জায়গা নিতে চাইছেন। নমস্কার, আমি সুচাঁদ। আপনাদেরকে স্বাগত জানাই দাদা দিদির রাজনীতির এই বিশেষ প্রতিবেদন। সংগঠনের অবস্থা অত্যন্ত খারাপ। একটার পর একটা নেতা বাড়িতে বসে যাচ্ছেন। অনেকেই বলছেন এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস করা এই মুহূর্তে আর সম্ভবপর হচ্ছে না। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কালীঘাটের বাড়িতে অনেকেই থাকছেন অনুপস্থিত। কেউ জল মাপছেন, কেউ বা আবার বলছেন রাজনীতি থেকে এবার অবসর নেওয়ার সময় এসে গেছে। এমনটা হওয়ার বোধহয় কথা ছিল না, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পরই, রাজ্যে বিজেপি সরকার আসার পরেই একদা তৃণমূল কংগ্রেসের সরকার, যারা সরকারে ছিলেন তারা ক্ষমতা থেকে যাওয়ার পরেই সেই শাসক দলে থাকা তৃণমূল কংগ্রেস আজ বিরোধী রাজনৈতিক দলে তাদের অবস্থা অত্যন্ত সঙ্গীন। সংগঠনের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কাউকে। উল্টে রাজ্য সরকারের কঠিন কঠিন পদক্ষেপে অনেক তৃণমূল নেতাকেই যেতে হচ্ছে জেলে। কেউ তোলাবাজির অভিযোগে যাচ্ছেন, কারোর বিরুদ্ধে থানায় 20 থেকে 25টা অভিযোগ, আর সেখানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে পুলিশ প্রশাসন। এলাকা থেকে দুর্নীতি মুক্ত করার ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তারপরেই অ্যাকশন মুডে পুলিশ। ডাকাবুকো তৃণমূলের নেতারা এখন অনেকেই জেলের ভেতরে, আবার কেউ কেউ পালিয়ে বেড়াচ্ছেন। এই বুঝি ডাক এলো, এই বুঝি তলব করলো পুলিশ, এই বুঝি বাড়িতে গ্রেপ্তার করতে এলো। এমন অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তার উপর 80টা বিধায়ক নিয়ে কিভাবে বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসাবে কাজ করবে, এটাও খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। অনেক তাবড় তাবড় তৃণমূলের হেভিওয়েট নেতারা, তারা এবারের ভোটে পরাজিত হয়ে গেছে। যারা নিজেদেরকে মনে করতেন তৃণমূলের শীর্ষ নেতা, তারা অনেকেই এবার নির্বাচনের ডাহা ফেল করেছেন। খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পারেন। এমন পরিস্থিতিতে দলকে যদি উজ্জীবিত করতে হয়, তাহলে তৃণমূল শীর্ষ নেত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্য কঠিন ভূমিকা নিতে হবে। এই তৃণমূল কংগ্রেসকে যদি ঝাঁকুনি দিতে হয় তাহলে তাকে আবার লড়াইয়ের মাটিতে নামতে হবে। কিন্তু বয়স একটা ফ্যাক্টর। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার বিরুদ্ধে দলের মধ্যে স্রোত চলছে। অনেকে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর বেশি ভরসা করেছিলেন বলেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের অবস্থা এইরকম। অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্পোরেট নীতিতে দলকে চালাতে চেয়েছিলেন বলেই আজকে এই অবস্থা। অনেকে তো আবার গালাগাল করছেন এই আইপ্যাকের ওপর ভরসার জন্যই তৃণমূল কংগ্রেস ডুবলো বলে মনে করা হচ্ছে। যদিও 2021 সালে তৃণমূল কংগ্রেসের জয়ের কাণ্ডারি এই আইপ্যাক, সেটা দলের অনেক নেতারাই জানেন। কিন্তু 26-এর নির্বাচনে এই শোচনীয় পরাজয় এবং তৃণমূল কংগ্রেসের সরকার থেকে চলে যাওয়া, তার জন্য কিন্তু অনেকেই দায়ী করছেন আইপ্যাককে, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমন অবস্থায় দাঁড়িয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার তাকে দেখা যেতে পারে বিধানসভায়। আমাদের কুরবানির গরু বিক্রি করে দিতেই হবে। একটি রাজনৈতিক সিদ্ধান্তে এখন পশ্চিমবঙ্গে একসাথে তিনটি সংকট তৈরি হয়েছে: খামারিদের অর্থনৈতিক সংকট, সামাজিক বিভাজনের সংকট আর চিড়িয়াখানার বাঘ সিংহের খাদ্য সংকট। শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু এটাই এখন পশ্চিমবঙ্গের বাস্তবতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি নির্দিষ্ট সম্প্রদায়কে চাপে রাখার জন্য, সেটা কেন উল্টো সেই সম্প্রদায়কে শক্তিশালী করছে আর নিজেদের ভোটারদেরই রাস্তায় নামাচ্ছে? আর এখান থেকেই শুরু হচ্ছে আসল আলোচনা। পশ্চিমবঙ্গে কোরবানির ঈদ সামনে রেখে রাজ্য সরকার গরু জবাইয়ের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। নির্দিষ্ট বয়সসীমা, স্বাস্থ্য শর্ত, অনুমতিপত্র, এত বেশি আইনি জটিলতা তৈরি করা হয়েছে যে কার্যত গরু কোরবানি করাটাই প্রায় অসম্ভব করে দেওয়া হয়েছে। এখন এই সিদ্ধান্তের পর তিনটি পক্ষের প্রতিক্রিয়া এসেছে। তিনটি গুরুত্বপূর্ণ, তিনটি অপ্রত্যাশিত, আর তিনটি একসাথে মিলিয়ে পড়লে বোঝা যায় এই নীতি কতটা অপরিকল্পিত ছিল। এরপর সামনে আসে আরো গুরুত্বপূর্ণ তথ্য। পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের প্রতিক্রিয়াটা সবচেয়ে বেশি চমকে দিয়েছে পর্যবেক্ষকদের। প্রত্যাশিত ছিল তারা প্রতিবাদ করবে, রাস্তায় নামবে, সরকারের বিরুদ্ধে সরাসরি সংঘর্ষে যাবে, কিন্তু হয়েছে ঠিক উল্টো। কলকাতার মেটিয়া বুরুজ থেকে শুরু করে একাধিক এলাকায় মুসলিম সম্প্রদায়ের একটি বড় অংশ সংগঠিতভাবে রাস্তায় নেমেছে ঠিকই, কিন্তু তাদের হাতে পোস্টারে লেখা আইন মানব, গরু কোরবানি দেব না। এটা রাজনৈতিক বিশ্লেষণের দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তারা তিনটি কাজ একসাথে করেছে। এক, আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে নৈতিক উচ্চতায় নিজেদের অবস্থান শক্ত করেছে। দুই, গরু বয়কটের মধ্য দিয়ে অর্থনৈতিক চাপ তৈরি করেছে হিন্দু খামারিদের উপর, যারা কোরবানির বাজারের সবচেয়ে বড় সুবিধাভোগী ছিল। তিন, সরকারকে একটি অস্বস্তিকর অবস্থানে ফেলেছে, কারণ আইন মানার পরেও সমস্যা তৈরি হচ্ছে। এর দায় এখন সরকারের ঘাড়ে। ইসলামী স্কলার ও ধর্মীয় নেতারা পরিষ্কার বার্তা দিয়েছে, গরু কোরবানি ইসলামে একমাত্র বিকল্প নয়। ছাগল, ভেড়া, দুম্বা সবই কোরবানির জন্য শরীয়ত সম্মত, ফলে ধর্মীয় বাধ্যবাধকতার দিক থেকেও কোনো সমস্যা তৈরি হচ্ছে না। কিন্তু এবার যখন মুসলিম সম্প্রদায় সংঘটিতভাবে গরু কেনা বয়কট করলো, তখন এই খামারিদের পায়ের নিচের মাটি সরে গেল। হাতে গরু নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু ক্রেতা নেই, ঋণের টাকা শোধ হচ্ছে না, গরুর খাবারের খরচ দেওয়া যাচ্ছে না, আর প্রতিদিন যে পরিমাণ খরচ হচ্ছে সেটা তাদের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে। একজন হিন্দু খামারি মহিলার বক্তব্য এই পুরো পরিস্থিতির নির্মমতা বুঝতে যথেষ্ট। তিনি বলছেন, ঋণ শোধ করতে পারছি না, গরুকে খাওয়াতে পারছি না, বাচ্চাদের খাওয়াতে পারছি না, স্বামী রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে গেছে। এটা একজন মানুষের হতাশা না, এটা একটা সিস্টেম্যাটিক ব্যর্থতার প্রতিফলন। আর এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে খামারি আক্ষরিক অর্থেই রাস্তায় গরু ছেড়ে দিচ্ছেন। খাওয়াতে পারছেন না, বিক্রি করতে পারছেন না, তাই ছেড়ে দেওয়া ছাড়া আর উপায় থাকছে না। রঘুনাথগঞ্জের নীলরতন কলোনিতে একজন বাসিন্দা ভিডিও করে দেখিয়েছেন, তার পাড়া পুরো গরুতে ভরে গেছে। রাস্তায়, গলিতে, বাড়ির সামনে সর্বত্র মালিকহীন গরু ঘুরে বেড়াচ্ছে। এটা শুধু একটা পাড়ার চিত্র না, পশ্চিমবঙ্গের একাধিক জেলায় একই পরিস্থিতি তৈরি হচ্ছে। এবার ভাবুন, একটি রাজনৈতিক সিদ্ধান্ত কতটা সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ধর্মীয় রাজনীতির অংশ হিসেবে, সেটা এখন পাড়ার গলিতে পরিবেশ দূষণ, জনস্বাস্থ্য ঝুঁকি আর সামাজিক বিশৃঙ্খলা তৈরি করছে। কিন্তু সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনাটা এখনো বাকি। এটা শুনতে রাজনৈতিক ব্যঙ্গ মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। পশ্চিমবঙ্গের চিড়িয়াখানা ও সাফারি পার্কগুলোতে গরু ও মহিষের মাংস সরবরাহের যে চেইন ছিল, গরু জবাই নিয়ে নতুন বিধিনিষেধে সেটা ভেঙে পড়েছে। একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতিদিন 8 থেকে 12 কেজি লাল মাংস দরকার, কিন্তু এখন তাদের খাওয়ানো হচ্ছে মুরগি আর ছাগলের মাংস, যেটা তাদের স্বাভাবিক খাদ্যাভ্যাসের সাথে মেলে না। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা সতর্ক করছেন, দীর্ঘমেয়াদে এভাবে চললে বাঘের শারীরিক শক্তি, শিকারী প্রবৃত্তি, এমনকি প্রজনন ক্ষমতাতেও নেতিবাচক প্রভাব পড়বে। একটি রাজনৈতিক সিদ্ধান্ত এখন জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের খাদ্য নিরাপত্তাকেও হুমকিতে ফেলেছে। আপনার কি মনে হয়, নীতি নির্ধারকরা এই পরিণতি আগে থেকে ভেবেছিলেন, নাকি পুরো সিদ্ধান্তটাই রাজনৈতিক প্রচারণার বাইরে কিছু ছিল না? গরু কোরবানি নিষিদ্ধ করলে হিন্দুত্ববাদী ভোট ব্যাংক আরো সংহত হবে, মুসলিম সম্প্রদায় চাপে থাকবে, ধর্মীয় মেরুকরণে বিজেপি লাভবান হবে। মুসলিম সম্প্রদায় সংগঠিতভাবে আইন মেনে বিকল্প পথে গেছে, ফলে তাদের কোনো আইনি ঝুঁকি নেই, বরং নৈতিক অবস্থান শক্তিশালী হয়েছে। হিন্দু খামারিরা যারা বিজেপির ভোটার, তারা অর্থনৈতিক বিপর্যয়ে পড়েছে,
তাদের ক্ষোভ এখন সরাসরি শুভেন্দু অধিকারী ও বিজেপির দিকে। হিন্দু মহিলারা কলকাতার থানা ঘেরাও করছেন, তাদের দাবি শুভেন্দুর পদত্যাগ। এটা ক্লাসিক পলিটিক্যাল বুমেরাং। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন অন্য প্রশ্ন তুলছেন। এই পুরো ঘটনাটা একটাই বিষয় সামনে আনছেন, ধর্মীয় রাজনীতি যখন অর্থনীতিকে উপেক্ষা করে নীতি তৈরি করে তখন ক্ষতি কিন্তু সবারই হয়। পশ্চিমবঙ্গে গবাদি পশুপালন একটি বিশাল অনানুষ্ঠানিক অর্থনৈতিক খাত, লক্ষ লক্ষ পরিবার এর সাথে জড়িত। এই খাতের সবচেয়ে বড় মৌসুমী বাজার হলো কোরবানির ঈদ। হিন্দু মুসলিম নির্বিশেষে এই বাজার থেকে সবাই লাভবান হতেন। পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের এই সম্মিলিত সিদ্ধান্ত গরু না কিনে ছাগল, ভেড়া, দুম্বা নিয়ে কোরবানি করা, এটাকে শুধু ধর্মীয় সিদ্ধান্ত হিসেবে দেখলে ভুল হবে। তারা আইন ভাঙেনি, সহিংসতায় যাননি, কিন্তু অর্থনৈতিক বয়কটের মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন, যে ক্ষমতা আমাদের বিরুদ্ধে আইন বানায় সেই ক্ষমতার ভিত্তিটাই আমরা নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখি। কারণ বাস্তবতা হলো কোরবানির ঈদে গরুর বাজারের সবচেয়ে বড় ক্রেতা মুসলিম সম্প্রদায়। তারা বাজার থেকে সরে গেলে পুরো সাপ্লাই চেইন ধসে পড়ে, আর সেটাই ঘটছে। ধর্মীয় নেতারা খুব হিসেব করেই এই বার্তা দিয়েছেন। তারা বলেছেন ইসলামে গরু কোরবানি বাধ্যতামূলক নয়, বিকল্প আছে, তাই আইন মানাটাই সবচেয়ে বুদ্ধিমান পথ। আর এর পরোক্ষ ফলাফল সেটা সরকারকে বুঝতে দেওয়া হোক। এটা একটি অত্যন্ত পরিপক্ক রাজনৈতিক চাল, যেটাকে অনেক বিশ্লেষক অহিংস অর্থনৈতিক প্রতিরোধ হিসেবে চিহ্নিত করেছেন। তবে বাস্তবতা হলো শুভেন্দু এককভাবে এই সিদ্ধান্ত নেননি, এটা বিজেপির কেন্দ্রীয় মতাদর্শের অংশ। গো রক্ষা তাদের রাজনৈতিক প্ল্যাটফর্মের মূল স্তম্ভ। ফলে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর এটা ছিল প্রত্যাশিত, কিন্তু যেটা প্রত্যাশিত ছিল না সেটা হলো এই সিদ্ধান্তের বিরুদ্ধে হিন্দু ভোটারদের এই তীব্র প্রতিক্রিয়া। এটা প্রমাণ করে মতাদর্শ দিয়ে ভোট পাওয়া যায়, কিন্তু মানুষের পেটে লাথি মারলে মতাদর্শ টিকে থাকে না। পশ্চিমবঙ্গের প্রতি বছর কোরবানির ঈদকে কেন্দ্র করে যে গবাদি পশুর বাজার বসে তার আকার শত শত কোটি টাকা। এই বাজারে সরাসরি জড়িত আছে খামারি, পরিবহন ব্যবসায়ী, খাদ্য বিক্রেতা, চামড়া শিল্প, মাংসের দোকানদার, এমনকি জুতা ও চামড়া পণ্যের ছোট কারখানা। হ্যাঁ, সোনার বাংলা করে দিচ্ছে, লোকের গরিবের পেটে ভাত দিচ্ছে না, সোনার বাংলা করছে। একদিকে পশ্চিমবঙ্গের কোরবানির বাজারে আচমকা কড়াকড়ি, অন্যদিকে বাংলাদেশের সীমান্তে রাতের অন্ধকারে ভারতীয় গরুর ঢল। রাজনীতির মার প্যাঁচে পড়ে পথে বসার উপক্রম দুই দেশেরই লাখ লাখ খামারির। পশ্চিমবঙ্গে হিন্দু খামারিরা কাঁদছেন নিজেদের পালিত গরু বিক্রি করতে না পেরে, আর বাংলাদেশের খামারিরা দিশেহারা ভারতীয় গরুর আগ্রাসনে। কোরবানির ঈদকে সামনে রেখে এ কেমন সর্বনাশা খেলা চলছে দুই বাংলার সীমান্তে? গরুর হাটের এই বিশাল অর্থনীতির নিয়ন্ত্রণ আসলে কার হাতে? পশ্চিমবঙ্গ সরকার কোরবানির ঈদের ঠিক আগে গবাদি পশু জবাই নিয়ে নতুন করে কঠোর অবস্থান নিয়েছে। সরকার বলছে এটি কোনো নতুন আইন নয়, বরং বহু পুরনো একটি আইন কার্যকর করার উদ্যোগ। 1950 সালের পশু জবাই নিয়ন্ত্রণ আইনকে সামনে এনে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনায় পরিষ্কার বলা হয়েছে প্রশাসনিক অনুমোদন ছাড়া কোনোভাবেই পশু জবাই করা যাবে না। সরকারি পশু চিকিৎসকের ছাড়পত্র লাগবে, পশুর বয়স পরীক্ষা করতে হবে এবং কোনো অবস্থাতেই গর্ভবতী পশু জবাই করা যাবে না। এমনকি অনুমোদিত কসাইখানা ছাড়া যত্রতত্র পশু জবাই করলে জরিমানা ও কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে। সরকারি ভাষায় এটি জনস্বাস্থ্য, পশু সম্পদ সংরক্ষণ এবং আইন শৃঙ্খলা রক্ষার বিষয় হলেও বিশ্লেষক ও সমালোচকরা বলছেন অন্য কথা। তাদের মতে এটি পুরোপুরি একটি রাজনৈতিক সিদ্ধান্ত। কোরবানির ঠিক আগে এই আইন কঠোরভাবে প্রয়োগের সিদ্ধান্তে মুসলিম সম্প্রদায়ের মধ্যে যেমন অনিশ্চয়তা তৈরি হয়েছে, তেমনি সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছেন খোদ হিন্দু খামারিরা। ভারতের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে গত এক দশকে গরু ও গরুর মাংসকে কেন্দ্র করে রাজনীতি প্রবল আকার ধারণ করেছে। উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ বা হরিয়ানার মতো রাজ্যগুলোতে গরু পরিবহন বা জবাইয়ের অভিযোগে চরম সহিংসতার ঘটনাও ঘটেছে। পশ্চিমবঙ্গ এতদিন তুলনামূলকভাবে উদার খাদ্য সংস্কৃতির রাজ্য হিসেবেই পরিচিত ছিল। কলকাতার নিউ মার্কেট থেকে শুরু করে জেলা শহরগুলোতে গরুর মাংস ছিল সহজলভ্য, কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে। নির্বাচনের পর বিজেপি অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস মুসলমানদের তোষণ করছে। এর বিপরীতে হিন্দু ভোট একত্রিত করার কৌশল হিসেবে ধর্মীয় প্রতীকগুলোকে সামনে আনা হয়, যার অন্যতম প্রধান হাতিয়ার এই গরু। বিশ্লেষকরা মনে করছেন আইন প্রয়োগের এই কড়াকড়ির পেছনে প্রশাসনিক যুক্তির চেয়ে ভোট ব্যাংকের হিসাব নিকাশি বেশি কাজ করছে। রাজনীতির ভাষায় একে মেরুকরণের রাজনীতি বলা হলেও এর সবচেয়ে বড় অর্থনৈতিক ধাক্কাটা খাচ্ছেন তৃণমূলের হিন্দু খামারিরা। পশ্চিমবঙ্গে ব্যবসায়িক ভিত্তিতে গরু পালনকারী মানুষের একটি বিশাল অংশ হিন্দু সম্প্রদায়ের। তারা বছরের পর বছর গরু পালন করেন, দুধ বিক্রি করেন এবং কোরবানির ঈদের সময় ভালো দাম পাওয়ার আশায় গরু বড় করেন। তাদের পুরো বছরের আয় নির্ভর করে এই কোরবানির মৌসুমের উপর। কিন্তু বর্তমান পরিস্থিতিতে হাটে ক্রেতা নেই বললেই চলে। কেন হাটে ক্রেতা নেই? এর প্রধান কারণ তিনটি। প্রথমত, আইনি অনিশ্চয়তা। ক্রেতারা ভাবছেন গরু কিনে নিয়ে যাওয়ার পর পুলিশ বা প্রশাসনের ঝামেলায় পড়বেন কিনা। দ্বিতীয়ত, পরিবহন ঝুঁকি। গরু নিয়ে যাওয়ার সময় পথে পুলিশের জিজ্ঞাসাবাদ, নথিপত্র তল্লাশি এবং গরুর গাড়ি আটকে রাখার ভয় কাজ করছে।
তৃতীয়ত, সামাজিক উত্তেজনা। ভারতের অন্যান্য রাজ্যের মতো এখানেও গরু ইস্যুতে কোনো সহিংসতা বা উগ্রপন্থীদের হামলার শিকার হতে দর্শক হয়। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর বিষয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন টিপে দেবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।